চিত্রাঙ্গনা পর্ব ৩৭। আকাশ ঢেকে আছে ধোঁয়াটে সীসার মতো ভারী মেঘের আড়ালে। ঝড় আসার আগে শহরটাকে ঢেকে দিচ্ছে এক অচেনা চাদরে। বাতাসে হালকা ঠান্ডা, রাস্তার গাড়ি হর্ন আর মানুষের পায়ের ধ্বনি মিশে অস্থির কোলাহল তৈরি হয়েছে। এই শহর বিশ্রাম চেনে না। মানুষের ঢল, ট্রাফিকের জট, হেডলাইটের ঝলক, সবকিছু জীবন্ত একটা অজগর হয়ে কিলবিল করে এগিয়ে চলে। ব্যস্ত মানুষের কিলবিল করতে থাকা শহরে চায়ের আড্ডার সামনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে ফারাজ। চোখ আর তার বাইরে কোলাহল চেনে না, কিংবা সে চায় না চিনতে। হঠাৎই একটা অচেনা মেয়ে এসে দাঁড়ায় ফারাজের পাশে। কুণ্ঠাহীন দৃষ্টিতে এক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে, যেন চোখ দিয়ে সে বলছে অনেক কিছু। ফারাজ কিছুটা অস্বস্তি বোধ করলেও মুখে কোনো ভাব প্রকাশ করে না, ভান করে যেন সে কিছুই দেখছে না। কিন্তু হঠাৎ মেয়েটি বলে ওঠে, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমার চা নিয়ে যান। ফারাজ অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। তার হাতে 2 কাপ চা। একটু থেমে কিছুটা দ্বিধা নিয়ে ফারাজ বলে, আচ্ছা দেন। পকেট থেকে মানিব্যাগ বের করতে যাবে এমন সময় মেয়েটি বলে, চায়ের বদলে অন্য কিছু চাই। ফারাজের কপালে ভাঁজ পড়ে। কি চাই? মেয়েটি এক কথায় উত্তর দেয়, নাম্বার। ফারাজ হাসে, ও আচ্ছা, ওয়েট। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চিচ্চা আর অব্র ফ্যাল করে তাকিয়ে আছে ফারাজের দিকে। চিচ্চার মুখে চাপা রাগ, চোখে জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে। সে নিজে এখানে দাঁড়িয়ে আছে, অথচ তার সামনেই স্বামী অন্য মেয়েকে নাম্বার দিচ্ছে। ফারাজ নাম্বারটা দিয়ে মেয়েটার হাতে টাকা গুঁজে দিয়ে বলে, ফারাজ ফাও খায় না, ফাও খেলে পেট খারাপ হয়। মেয়েটার মুখ অদ্ভুত রকম শান্ত, যেন বোঝার চেষ্টা করছে এই কথার অর্থ কি। ফারাজ চলে যাওয়ার আগে মেয়েটি ফারাজের দেওয়া নাম্বারে তার সামনেই কল করে। মুহূর্তে অব্রর ফোন বেজে ওঠে। অব্র কল ধরতেই ওপাশ থেকে মেয়েটি হ্যালো বলে। চিচার পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ নির্বাক অব্র মুখটা শুকিয়ে যায়। কিছু বলার আগে মেয়েটা তার দিকে তাকায়। কিছু বলতে যাবে তার আগে ফারাজ ঘুরে দাঁড়িয়ে বলে, আরে রাস্তা ছাড়েন খালাম্মা, আমার আগুন সুন্দরী বউটা অপেক্ষা করছে। আর হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ। আশা করবেন না বান্দরী, ওইটার দাম কিন্তু নগদই পে করছি। মেয়েটা রেগে বলে, তাই বলে আরেকজনের নাম্বার দিবে তুমি? নাম্বার চেয়েছো খালাম্মা, কার নাম্বার চাই তাও তো বলনি। তাই আমার মহামারী কুদ্দুসের বাপের ভাইরাস দূর করতে ওর নাম্বারটাই দিলাম। বাই দ্য ওয়ে, মেয়ে তো আব্বার বয়সী হয়, বাপের দিকে নজর দিতে লজ্জা করে না? আবার তুমি মারাও। গুনগুন করতে ফারাজ মেয়েটির পাশ কাটিয়ে চিচ্চার দিকে এগিয়ে যায়। চিচ্চার ঠোঁট কেঁপে ওঠে কিছু বলার জন্য, কিন্তু ফারাজের সেই নির্লিপ্ত ভঙ্গিতে যেন সব কথা আটকে যায় গলায়। অব্র হতভম্ব, ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা নিজের অস্বস্তি ভুলে গেছে। মনে মনে শুধু একটা কথায় ঘুরপাক খায় তার, এই ফারাজ এলাহি তার প্রাইভেট নাম্বারটাকে সরকারি টয়লেট বানিয়ে দিল। ছে, বালের জীবন একটা। গাড়ির গায়ে হেলান দিয়ে চিচার চায়ের কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই ফারাজ বলে উঠল, আস্তে, ঠোঁট পড়ে যাবে তো, এদিকে দাও, ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। চিচা হেসে বলল, আমি নিজেই ফু দিতে পারি, আপনি যদি ফু দিতে গিয়ে জাদু করে ফেলেন। ফারাজ হাসে, চোখে একরকম দম্ভভাব। জাদু করতে আমার ফুয়ের দরকার হয় না, আর মেয়ে পটানোর জন্য শার্টের বোতামও খুলতে হয় না। ফারাজ এলাহির নাম শুনলে মেয়েরা প্রেমের সাগরে ডুবে মরে। চিচা কোনো জবাব দেয় না, কারণ ফারাজ ভুল কিছু বলেনি। একটু আগের ঘটে যাওয়া ঘটনা সে ভুলেনি। ফারাজ ধীরে ধীরে চায়ের কাপে ঠোঁট ছোঁয়। চিচা শহরের ব্যস্ততা দেখে মুগ্ধ চোখে মনে মনে বলে, এই শহর হাসে না, কাঁদেও না, শুধু দেখে কে কাকে হারায়, কে কাকে ঠকায়। কি অদ্ভুত! তার চেয়ে আমাদের কিশোরগঞ্জে কত শান্তি। চায়ের কাপটা ডাস্টবিনে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা মেয়ে সামনে এসে দাঁড়ায়। মলিন মুখে মায়া ভরা চোখে হাত বাড়িয়ে বলে, আপা, 2 দিন ধরে পেটে কিছু যায় না, কয়টা টাকা দেন। চিচে বুক কেঁপে ওঠে। মেয়েটার এক চোখ অন্ধ, তবুও সে চোখে এক অপার কৌতূহল, এই দুনিয়াকে বুঝে নেওয়ার, ভালো কিছু পাওয়ার আশায় জ্বলতে থাকা শিখা। চিচার কাছে টাকা নেই, সে ফারাজের দিকে তাকায়। ফারাজ কোনো প্রশ্ন না করে মানিব্যাগ খুলে 5,000 টাকা মেয়েটির হাতে দিয়ে বলে, কিছু খেয়ে নিও, ঠিক আছে? মেয়েটি থমকে যায়। এত টাকা? এই জীবনে কখনো ছুঁয়েও দেখেনি এতটা। চোখ থেকে পানি ঝরে পড়ে তার, কণ্ঠে কোনো শব্দ নেই। তবুও যেন পৃথিবীর জন্য সবচেয়ে বড় সম্পদ, ধন্যবাদ লুকিয়ে আছে তার দৃষ্টিতে। সে মনে মনে শুধায়, এই টাকাটা মায়ের হাতে দিমু, বলমো মাংস কিনতে, পোলাও রাঁধতে। শুনছি বড় লোকেরা ওইসব খায়, মজার খাওন।
চিচ্চা ধীরে ধীরে হাত রাখে মেয়েটার মাথায়, যেন দুনিয়ার সব আশীর্বাদ ছুঁয়ে যায় তার কপালে। ফারাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চিচ্চার দিকে। এই মেয়েটার এত মায়া, পথে শিশুর জন্য এত দরদ। নিজের সন্তান হলে সে কেমন করে ভালোবাসবে? এই প্রশ্নটা কেমন যেন গেঁথে বসে তার হৃদয়ে। ফারাজ ধীরে পেছন ঘুরে অব্রর কাছে গিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে, সামাদের চোখগুলো ঠিক ছিল তো? অব্র মাথা হেট করে বলে, হ্যাঁ ভালো ছিল। তাহলে একটা চোখ এই মেয়েটার জন্য ব্যবস্থা করো। আর এই মেয়ে এবং তার পরিবারের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। তুই তারও বন্দোবস্ত কর। অব্র নিঃশব্দে মাথা নাড়ে। ফারাজ কিছু না বলে ফিরে যায় চিচ্চার কাছে। পাশে গিয়ে দাঁড়াতে আকাশ যেন তার আবেগ ধরে রাখতে না পেরে ঝরে পড়ে। মুষলধারে বৃষ্টি নামে। চারপাশে ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ খুঁজছে ছাউনি, কেউ ছুটছে বাড়ির দিকে। কিন্তু ফারাজের প্রয়োজন একটাই, তা হচ্ছে চিচ্চা। চিচ্চারও হয়তো তাই। ফারাজ বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাদের শরীর, কিন্তু তারা দাঁড়িয়ে থাকে স্থির। ফারাজের সাদা শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। চিচ্চার চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে, তবুও কোনো অস্বস্তি নেই। বরং সে বৃষ্টির জল ধীরে ধীরে চিচ্চার শরীর ছুঁয়ে ভিতর অবধি কোনো অজানা অনুভবকে জাগিয়ে তুলছে। ফারাজের চোখে নেশা, অন্তরে কামুকতা। অব্র ছাতা হাতে নিয়ে এক পাশ এগিয়ে এসেও থেমে যায়। এমন সময় বিরক্ত করলে অভিশাপ লাগবে। পরে যদি সে অভিশাপের কারণে বিয়ে না হয়, বাপরে, মহামারী হয়ে বেঁচে আছি সেটাই তো কষ্টকর। আবার মৃত্যু। বৃষ্টির মাঝে ফারাজ চিচ্চার হাত ধরে। চিচ্চার কণ্ঠে ধীরতা। চলুন বাড়িতে ফিরে যাই। ফারাজ চট করে প্রশ্ন করে, ফিরে গেলে কি পাবো? আপনার মন যা চাইছে সেটাই। সত্যি বলছো? মনকে প্রশ্ন করুন, সত্য মিথ্যার হিসেব ওর চেয়ে ভালো কেউ জানে না। চিচ্চা চুপ করে যায়। বৃষ্টি, ভিজে চুল, কাঁপতে থাকা আঙ্গুল। ফারাজ সেই হাতটা আর একটু শক্ত করে ধরে নিজের দিকে টেনে আনে। চারপাশের দৃষ্টি যেন থেমে থাকে ঠিক সেই মুহূর্তে। শহরের ব্যস্ততা, যানজট, হর্ন সব থেমে গেছে কেবল এই দুজনের চারপাশে। চিচ্চা শ্বাস টেনে বলল, এখানে নয়, গাড়িতে চলুন। ফারাজ চোখ ছোট করে হেসে হেসে বলে, গাড়িতে? সত্যি তো? চিচ্চা চোখ ঘুরিয়ে বলে, নাউজুবিল্লাহ, আপনার মাথাটা একেবারে মাসুদ মার্কা। কেমন করে এমন ব্রেন নিয়ে মানুষের সাথে চলাফেরা করেন বলেন তো? ফারাজ ভিজে চলে হাত বুলিয়ে হেসে ওঠে, চলাফেরা করি না তো, প্রাইভেট জেটে উড়ে উড়ে যাই। চিচ্চা মুখ ফুলিয়ে কিছু বলার আগে ফারাজ চিচ্চার হাত ধরে ফুটপাতের উপর হাঁটা শুরু করে। তাদের গন্তব্য কোথায় তারা জানে না, শুধু জানে একসঙ্গে ভিজতে হবে। সারাটা জীবন এভাবে একসঙ্গে হাত ধরে হাঁটতে হবে। ফারাজ চিচ্চার পানে চেয়ে গান ধরে গলা উঁচিয়ে। আকাশ মেঘে বৃষ্টি হয়ে স্বপ্নগুলো দেয় ভিজিয়ে, তুমিও কি আমার সাথে ভিজবে পথে হাত জড়িয়ে। এলাহি ম্যানশনে গাড়ি ঢুকতে বৃষ্টি ভেজা চিচ্চা নিজেই দরজা খুলে নামলো। গাড়ির শব্দ শুনে আয়েশা তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে এলো। ভেজা চিচ্চাকে দেখে প্রথমে একটু থমকে গেল, পরক্ষণে মুখটা লাল করে হালকা লজ্জায় পড়ে গেল। তার এমন অপ্রত্যাশিত প্রক্রিয়ায় পেছন থেকে অব্র হেসে ফিসফিস করে বলল, গুয়ালি কালা মাইন্ড ঠিক কর। তারপর চিচ্চার দিকে তাকিয়ে গম্ভীর গলায় যোগ করলো, ভাবি, আপনি ততক্ষণে কাজগুলো শেষ করে ফেলুন। চিচ্চা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে গেল। চিচ্চা চলে যেতে আয়েশা এগিয়ে এসে ভ্রু কুঁচকে অব্রর দিকে তাকিয়ে বলল, তোর মাইন্ড কালা, তোর মন কালা, আর শালা তোর পেছনও কালা। খুলে দেখিয়েছিলাম নাকি? দেখ, ওইসব দেখা লাগে না, এমনি তো আন্দাজ করে ফেলি। খুব অভিজ্ঞ আছে দেখছি, অভিজ্ঞ আপা। তো বেটা, মানুষের পাছায় কালার আন্দাজের উপকারিতা কি? মানে এসব করে কামান কি? দেখ, ডাকতে আসিস না। চেয়ে দেখ বুয়ালি, কে কার সীমানায় এসেছে। আর থামবই, ঝগড়ার মুডে নাই। অব্র বিরক্ত মুখে জবাব দেয়, কি হয়েছে বক্কর আলী? আয়েশা ঠোঁট বাঁকায়। অব্র রাগে মুখ ফুলিয়ে বলে, আজাইরা, পাগল দাদির মেন্টাল নাতনি। আয়েশা এবার আর কথা না বাড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক সেই সময় আকাশ ফেরে এক বিকট শব্দে বিজকি চমকালো। আতঙ্কে আয়েশা পেছনে ফিরে অব্রর দিকে দৌড়ে দেয়। ততক্ষণে অব্র সামনে থেকে সরে যায়। আয়েশা তাল ঠিক না থাকায় সে অব্রর গায়ে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। চিৎকার করে উঠে সিমেন্ট ঢালাই করা পার্কিং লটে পড়লো তো গন্ডারের চামড়াও ছিলে যায়। আয়েশা তো সামান্য একটা মেয়ে, হাঁটু ছিলে বেরিয়ে এসেছে রক্ত, বাম পাটাও মোচড় খেয়েছে। অব্র প্রথমে পাত্তাই দেয় না, যাওয়ার জন্য ঘুরে পা বাড়ায়, কিন্তু এক মুহূর্তে থমকে দাঁড়ায়। পেছন ফিরে আয়েশার সামনে এসে দাঁড়ায় সে। হাতে থাকা ছাতাটি ফেলে দেয় এক পাশে।
তারপর নিজের ব্লেজারটা খুলে আয়েশার গায়ে জড়িয়ে দেয়। এক মুহূর্ত থেমে কোনো কথা না বলে ঝট করে আয়েশাকে পাজা কোলে তুলে নেয়। আরে, আয়েশা অবাক হয়ে কিছু বলতে চায়, একদম চুপ। অব্রর আগুনের মতো উত্তপ্ত গলায় মুহূর্তে আয়েশা থমকে যায়। অব্রর মুখটা বদলে গিয়েছে, এমন রূপে আগে তো কখনো অব্রকে দেখেনি সে। আয়েশা মনে মনে নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, অব্র তাকে এখন কোথায় নিয়ে যাবে? আশিকি মুভির মতো রুমে গিয়ে ছিনিমিনি খেলবে না তো? হায় আল্লাহ, গিভ মি সাম হেল্প। ঘড়ি কাঁটা তখন 11টার দৌড় গড়ায়। ফারাজ সবেমাত্র বাড়িতে ঢুকেছে। দরজার চৌখাট পেরোতেই একটু থমকে দাঁড়ায়। বাড়িতে ঘোর অন্ধকার, কারেন্ট নেই। আপিএসটা সেটাই বা বন্ধ কেন? বাড়ি নিস্তব্ধ নিঃসঙ্গ। ফারাজ একাই ফিরেছে। বজ্র এখনো বাইরে, ফিরতে একটু দেরি হবে। মনটা খচখচ করে ওঠে ফারাজের। আজ রাতে চিত্রার সঙ্গে তার আরেকটু নিরালায় ব্যতিক্রম ভাবে কাটানোর পরিকল্পনা ছিল, কিন্তু বউটাকে মাঝপথে একা রেখে বেরোতে হলো। যদি না সামাদের ছেলে এত ঝামেলা পাকাতো। শালা, যার বাপকে ফারাজ নিজের হাতে ডোনেশন দিয়েছে, তার ছেলেরা তো তেল মানায় না। শালার মাথায় চর্বি জমিয়েছিল, এখন তো সেই চর্বি গুলিয়ে শালাকে ফারাজ পানি খাইয়েছে। আসলে ব্যাটা জানে না বাপেরও যে বাপ আছে। ব্যাটার তেল নিংড়ে ফেয়ার ক্রিম বানিয়ে নিজের গায়ে মেখে ছেড়ে দিব। ফারাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে হলরুমে আসে। অন্ধকার ঘরটাও আজ অভিমানী হয়ে আছে। ধ্যাত, নিজেকে ধমক দেয় ফারাজ। আজকের রাতটা এমন হওয়ার কথা ছিল না। পরিকল্পনা ছিল চিত্রাকে আধার রাতে জ্যোৎস্না দেখাবে, তার চোখে চোখ রেখে কিছু না বলা কথা বলবে। অথচ এখন কিছু করার আগে খুন করে হাত রক্ত করে এসেছে সে। আচ্ছা, চিত্রা কি কলিজা ভুনা করতে পারে? সে কি কখনো জানবে তার স্বামী খুন করলে কলিজা ভুনা খেতে ইচ্ছে করে? ফারাজ থেমে যায়। অন্ধকারের চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। নিস্তব্ধতা এত ভারী যেন মনে হচ্ছে বাড়িটার ভেতর শ্বাস নেওয়ার জন্য অনুমতির প্রয়োজন। কিছু একটা গোলমাল তো আছেই, নিঃসন্দেহে। অব্র কোথায়? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। অব্রকে কল দেয়। লাইন যাচ্ছে কিন্তু কল ধরছে না। আর এক মুহূর্ত দেরি না করে ফারাজ সিঁড়ি বেয়ে ওঠে দোতলায়। দোতলা থেকে রবীন্দ্রসঙ্গীতের শব্দ পাচ্ছে ফারাজ, কিন্তু আদৌ কি ওটা রবীন্দ্রসঙ্গীত? বাইরে এখনো ঝরছে বৃষ্টি। জানালার কাছে অশরীরের মতো আছড়ে পড়েছে ফোঁটা ফোঁটা জল। ফারাজ কিছুই স্পষ্ট শুনতে পাচ্ছে না। ঠিক তখনই চিত্রার মুখ মনে পড়ে যায়। চিত্রা তো অন্ধকার ভয় পায়, তাহলে এখন কোথায় সে? হঠাৎ উদ্বেগে তাড়িত হয়ে রুমে ঢুকে সে। ফ্ল্যাশ লাইটের সাহায্যে পুরো রুমে চোখ বোলায়। চিত্রাকে ডাক দেয়, সারা শব্দ নেই। সে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই পিঠে ঠেকে যায় একটা ঠান্ডা সূচালো কিছু, চাকুর মতো। সেই শুকনো চাকুর শান পিঠ বেয়ে ধীরে ধীরে নেমে আসে কোমরের দিকে। ফারাজের সঙ্গে খেলা? ফারাজ হাসে। চোখের পলকে সে পেছনে হাতটা চেপে ধরে ফেলে। নিখুঁত কৌশলে চাকুটি কেড়ে নেয় নিজের আয়ত্তে। তারপর ক্ষিপ্রতায় সেই অজ্ঞাতকে ঘুরিয়ে এনে গলায় ঠেকিয়ে দেয় চাকুর শান। ঘাড়ের ঠোঁট ছুঁই ছুঁই করে ফারাজের কণ্ঠ। গা কাঁপানো ঠান্ডা স্বরে ফিসফিস করে বলে, আগুন সুন্দরী রক্তের খেলায় যেহেতু নেমে গিয়েছ, তাহলে খেলাটা আমার রক্ত দিয়ে শুরু করি। কি বলো? ধ্যাত, আপনি আমাকে চিনলেন কি করে? চিত্রা খানিক ভান করে বলল। ফারাজ হেসে উঠল। এই বউ, তোকে চিনবো না তো পাশের বাড়ির ভাবিকে চিনবো? কি জানি, এমন ভাবে বললেন রক্তের খেলা দেখাবেন, তাহলে দেখান দেখি, জলদি দেখান। ফারাজ হেসে বলল, তুমি বউ বিছানায় এসো, শুধু খেলা নয়, সবই দেখবে, সঙ্গে খেলবেও। চিত্রার চোখে একটু ভয়, একটু কৌতূহল। ঠিক তখনই ফারাজ চিত্রের হাত ছাড়িয়ে নিচে মেঝেতে পড়ে যাওয়া ফোন খুঁজে। অন্ধকার ঘরে ফোনটা উল্টে পড়েছিল বলে আলো ছড়ায়নি, ফলে ঘরটা যেন এক অজানা রহস্যে ঢেকেছিল। অবশেষে ফোন হাতে নিয়ে আলোর উৎসের দিকে তাকাতে চমকে উঠল। একখানা প্লাস্টিকের ছুরি, যার ডগায় টেপে পেঁচানো কাঁটা চামচ। বাহ বাহ, এত কড়া মাল দিয়ে আমাকে চাঁদের বুড়ির সাথে ডেটে পাঠানোর ফোন দিছিল, তাই না? ফারাজের গলায় রসিকতা। চিত্রে মুখ বাঁকিয়ে বলল, ওহো, ছি, এসব কি বলছেন আপনি? আমি তো স্রেফ একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আপনি ভয় পান নাকি এর জন্য? তা বলে এমন অন্ধকারে এসব করতে হবে? তোমার না বরাবরই অন্ধকার ভয় লাগে? চিত্রা হেসে তার মুঠো থেকে একটা ছোট লাইটার বের করলো, সামনে তুলে ধরে বলল, প্রোটেকশন তো ছিল, এটা থাকতে ভয় কিসের? ফারাজ কর্পূর দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এসব থাকলে কিসের চিন্তা? তবে বউ, আর এমন ভাবে ভয় দেখিও না।
এমনিতেই ভয় পেয়ে কিডনি পেছন থেকে সামনে চলে আসছে। এসব মারামারি কাটাকাটি আমার একেবারেই অপছন্দ। আমি নিষ্পাপ, নিরীহ একটা মানুষ। চিচ্চা চোখ টিপে বলল, তেমন ভয় তো দেখলাম না মনে হয়। তুমি তো দেখবেই না, অন্ধকারে কিছু দেখা যায়? এই বউয়ের ঘরের বউ, দয়া করে এসব চুংচাং বুংচাং আমার উপর ট্রাই করবে না। তাহলে আপনি নিজের রক্তের খেলায় কথা বলেন কেন? তোমাকে ভয় দেখানোর জন্যই তো। ভয় পেয়েছিলে? চিচ্চার চোখ একটু নরম হলো। সে মাথা নেড়ে বলল, পেয়েছিলাম। কতটুকু? ফারাজ জানতে চায়। চিচ্চা ধীর স্বরে বলল, আপনি আমায় যতটা ভালোবাসেন ঠিক ততটাই। ফারাজ একটু থেমে চোখ মেলে তাকিয়ে বলল, হায় খোদা, তাহলে তো তুমি ভীষণ ভয় পেয়েছো। এসো বউ, বুকে এসো, ফু দিয়ে ভয় উড়িয়ে দিই। আর চিচ্চাকে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলল। চিচ্চা অনুতপ্ত। আর অমন ভালো স্বামীটার সঙ্গে এসব করা ঠিক হয়নি। ফারাজ খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎ বাঁধন হালকা করে। চিচ্চাকে বলে, শালার কারেন্টের আব্বা মরল নাকি? এই বালের কি হয়েছে? আর জেনারেটর আইপিএস দুটোই এই বাড়িতে আছে, ওই বালগুলোরই বা কি হলো? আয়শা কই? অব্র কই? বাড়ির সব জলহস্তিগুলা কই? আপনার নানির। পুরো কথা শেষ করার আগেই ফারাজ চিচ্চার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তাকে পুরো দমে থামিয়ে দেয়। নিশ্চল পড়ে আছে মিতালি লঞ্চের ইঞ্জিন ঘরের এক কোণে, যেখানে আলো পৌঁছায় না। মানবতা দীর্ঘদিন পা রাখেনি। শরীর তার নিজস্বতা হারিয়েছে। ব্যথা এখন আর কেবল অনুভব নয়, একটা স্থায়ী সঙ্গী হয়ে গেছে। গোনা যায় না কতবার কতভাবে কজনের হাতে সে ছিন্ন ভিন্ন হয়েছে কাল রাত থেকে আজ পর্যন্ত। প্রত্যেকটি মুহূর্ত যেন এক একটা মৃত্যুর স্বাদ। ব্লেডের ক্ষতগুলো এখনো রক্তাক্ত। ক্ষত শুকাতে না শুকাতেও তাতে ছুরির মতো নতুন আঘাত এসে বসে। যন্ত্রণা এতটাই প্রবল যে আর্তনাদও ক্লান্ত। চিৎকারেরও আর জোর নেই মিতালির গলায়। তার দেহ এখন কেবল যন্ত্রণার ক্যানভাস, যেখানে প্রতিটি দাগ এক একটা নির্লজ্জ গল্প বলে। তবুও ইচ্ছে হয় শেষ হোক সব। নদীর শো শো শব্দ শুনে মনে হয় যদি এক লাফে সব শেষ করা যেত, যদি এই ক্লোদাত্ত দেহটা ডুবে গিয়ে হারিয়ে যেত এই গভীর জলের অন্ধকারে। কিন্তু বাস্তব এক নিষ্ঠুর কারাগার, হাত পা শক্ত করে বাঁধা। আত্মহত্যার সামান্য উপায়টুকুও নেই। মৃত্যু পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে। সে জানে ওরা আবার আসবে, আবার দখল করে নেবে তার শরীর, ভাঙবে তার আত্মা, কাচের মতো চূর্ণ করবে প্রতিবার, বারবার। শেষ না হওয়ার যন্ত্রণায় চক্রে বন্দি এক অসহায় অস্তিত্ব সে। নাম তার মিতালি। ভাবনার সুতো ছিঁড়তে না ছিঁড়তে ভেসে এলো ভারী জোতার শব্দ। একটা, দুইটা, তারপর আরো। মিতালির নিথর দেহ কেঁপে ওঠে। অসহায় শরীরটা প্রতিটি রক্তকণা আতঙ্কে ঝাঁকুনি খায়। পেছন দিকে গা হিসড়ে সরতে চায় সে, কিন্তু বাধা পড়া অঙ্গ প্রত্যঙ্গ কেবল অসহায় প্রতিরোধ করে উদ্ধার নয়। ইঞ্জিন ঘরে স্যাঁতসেঁতে বাতাস চিরে 5-6 জন পুরুষ ঢুকে পড়ে। তাদের মধ্যে সামান্য দুজন নিঃশব্দে সামনে একটি চেয়ার রেখে দেয়। ঠিক মিতালি মুখোমুখি সেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে এক পুরুষ। মিতালির চোখ মুহূর্তেই চিনে ফেলে তাকে। তার শরীরে পৈশাচিক ইতিহাসে এক পুরুষও একটি রক্তাক্ত অধ্যায়। আকবর কিছুটা পেছনে দাঁড়ায়, হাত দুটো পেছনে রাখা, নামমাত্র ভদ্রতার ভঙ্গিমা। তৎক্ষণাৎ সামনে বসা লোকটি বজ্রকণ্ঠে বলে ওঠে, গোলামের পুত, আমার মাথার পেছনে দাঁড়ায় না থাইকা যা, আরেকটা চেয়ার দে, আমার ভাই জোহান বসবো। আকবর তড়াক করে সরে যায়। অল্প সময়ের মধ্যেই সে এনে দেয় আরেকটি চেয়ার। সেখানে এসে বসে জহান, নিঃশব্দে নিষ্প্রিয় ভঙ্গিতে। রাজন এবার গাঢ় দৃষ্টিতে মিতালির দিকে তাকায়। তার চাহনিতে জ্বলে ওঠে দম্ভ আর এক ধরনের বিকৃত তৃপ্তি। সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চুপচাপ, যেমন ভাবে শিকারীরা পরখ করে তার আহত জন্তুকে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, ভাই, আপনি খালি বলেন, আমরা নটিরে জলে ভাসাই দিব। রাজন মাথা নাড়ল ধীরে, ঠান্ডা কণ্ঠে বলল, সবকিছুর একটা সময় আছে। এই মাইকা খোকনরে মারছে, ফারাজের আগুন সুন্দরীর চাদর হইছে। আমি ওরে এমনি এমনি ছাড়ি দেব না, ওরে বাঁচায় রাখ। চিচ্চারে দেখাইতে হইব না? মাইয়া মানুষ যদি মুখও চায় তার পরিণতি কি হয়? যেদিন চিচ্চা ফিরবো সেদিন এই মাইয়ার লাশ ফেলবে ওর সামনে, নাটক সাজাইয়া। তার আগে যদি এই মাইয়া মরে, তাহলে তোমাগরও ওর লগে মেঘনায় ভাসামো। সবাই থম মেরে যায়। এমনকি বাতাসও বুঝি থেমে শোনে রাজনের কথা। তখনই জোহান ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, চিচ্চাকে দেখানো দরকার কেন? ওর তো এসবের সাথে কোনো সম্পর্ক নাই। রাজনের চোখ দুটো অন্ধকারে চকচক করে ওঠে। গলার বিষ মেশানো শব্দে সে বলে, আজ নাই, কাল থাকবো না। চিচ্চা জানে খোকন আমার লোক,
কাল যদি ওর কানে কাহিনী যায়, সন্দেহ আমার উপরই পড়ব। আর তাছাড়া ফারাজ ওরে বিয়া করছে কেন? ওই তালুকদার বাড়ির রক্ত বইতেছে ওর শরীরে, এত পিরিত মারাইতেছে কেন? রোহন এবার একটু এগিয়ে বসে, স্বর গভীর হয়ে আসে। ওই চিচ্চারে আমি চাই ভাই, যে কোনো মূল্যে। রাজন এবার হাসে, একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে কেউ যেমন সুখ পায় তেমন তৃপ্তি হাসি। একটা মায়ার লাগিয়া ফারাজের বিপক্ষে যাবি তুই? রোহন ঠান্ডা গলায় বলে, শুধু ফারাজ না, দরকার হইলে পুরা দুনিয়ার বিপক্ষে যামু। ঘরটা নিস্তব্ধ হয়ে আসে, বাতাস ঘন হয়ে নামে বুকের উপর। নদীর কলকল ধ্বনিও এ ঘরে ঢুকতে সাহস পায় না। দৃষ্টি এক হয়ে আটকে থাকে মাটিতে পড়ে থাকা মিতালির দিকে। একটা রক্তাক্ত দেহ, নিঃশ্বাস আর যন্ত্রণার মাঝখানে দোল খাচ্ছে, অথচ কোনো শব্দ নেই তার। আকবর চেয়ে থাকে, চোখে নিঃশব্দ ভয়, একটা শুষ্ক ঢোক গিলে নেয় সে। চিচ্চার সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু চিচ্চার নামটা শুনলেই তার মাথায় বাজে একটা ঘণ্টা ধ্বনি। মূল কারণ ফারাজ এলাহি। চিচ্চা মানে এখন ফারাজ, আর ফারাজ এলাহি মানে অনিবার্য ধ্বংস। ভেবে পায় না আকবর, বিষয়টা এত জটিল হয়ে উঠল কিভাবে। কাহিনী তো সরল ছিল, মিতালিকে মেরে ফেললেই তো হতো, মুখ বন্ধ, ঝামেলা শেষ। কিন্তু রাজন ভাই প্রতিশোধের নামে রক্ত খেলা শুরু করলো। আর মিতালি এখনো কিছু বলেনি সে, কণ্ঠস্বর নেই, ভাষা নেই, কেউ তাকে শোনার সুযোগই দেয়নি। তবু আকবর জানে, সত্য যত চেপে রাখা হোক না কেন, এভাবে বাঁচিয়ে রাখলে সেটা একদিন মুখ ফুটে বেরোবেই। তখন যে আগুন জ্বলবে তাতে কেবল রাজনের পরিকল্পনা নয়, আকবর নিজেও ছাই হয়ে যাবে। কারণ সে জানে, খোকনকে সেই রাতে মিতালি মারেনি, বরং সে নিজেই খোকনকে খতম করে, ঠান্ডা মাথায় একেবারে নিজের জায়গা দখলের জন্য। রাজনের বিশ্বাসটাকেই সে ব্যবহার করছে, খেলার নামে মূল চাল সে নিজেই দিয়েছে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকে, বাইরে থেকে দেখতে শান্ত, অথচ ভিতরে ভেঙে পড়া আতঙ্কের একটা পাথর বুকের ওপর চেপে বসে আছে। মনে মনে একটা কথায় ঘুরপাক খায়, যদি রাজন জানতে পারে, যদি মিতালি বলে ফেলে, যদি ফারাজ এলাহি চিচ্চাকে জড়ালেও নিজে এসবে প্রবেশ করেনি। সে জানে, যদি ফারাজ ঢোকে এই অন্ধকারে, তবে মৃত্যুর প্রথম ডাকটা তার দিকেই যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আবার ঢোক গিলে কপাল বেয়ে ঘাম নেমে আসে চুলফি ঘেঁষে। চোখে কিছু পড়ে না, কানেও যেন কিছু আসে না। এখন তার দৃষ্টি, চিন্তা সবটাই ঘিরে আছে একটি নামকে নিয়ে, ফারাজ এলাহি।